আবার রাজ্যে তিনি যখন মুখ্যমন্ত্রী তখন তিনি দেশের ভাবনা ভাবিত ছিলেন। যখনই সংকট এসছে রাজ্যের দেশের যারা নেতারা ছিলেন তারাও মনে করেছেন জ্যোতি বসুর মতামত অভিজ্ঞতা কাজে লাগবে। জ্যোতি বসুর কাছ থেকে শিখতে হয় এটা, জ্যোতি বসুর কাছ থেকে শুরু করেছিলে, আমিও তো শেখার চেষ্টা করেছি। আমরা যে বলি না নির্মোহ, নৈর্ব্যক্তিক, দুঃখেশ বন উদ্বিগ্ন বনা সুখে সুবিগত, এটা জ্যোতি বসু হচ্ছে এমবডিমেন্ট। সম্পাদক তখনও বলেছিল, আমি কাঠ বলেছি আপনি নতুন মুকুট পেলেন, আমি বলেছিলাম যে না কাঁটার মুকুট হতে পারে। অনিল বিশ্বাস আপনাদের প্রবাদ প্রতিম প্রায় রাজ্য সম্পাদক, তিনি একবার বলেছিলেন একটা সাক্ষাৎকারে, ফুটেজ অনেক চেয়েছি কিন্তু মানে খুঁজতে চেয়েছি খুঁজে পাইনি। তিনি বলেছিলেন যে আমরা ক্ষমতায় নেই, আমরা সরকারে আছি। খুব অভিঘাতপূর্ণ একটা কথা আমার মনে হয়েছে। আমি দেখেছিলাম ভোটের দিন, আমি আপনাকে একটা ইন্টারভিউ আপনার ফোনও করেছিলাম, আমি ভোটের দিন আপনি বিরোধীদের কলার চেপে ধরেছিলেন এবং সেটা একটা কিন্তু বললে অন্যায় হয়ে যাবে, বিরোধী দল জানা যে গুন্ডামি মস্তানি করছিল, হ্যাঁ ভোটের সময় বাধা সৃষ্টি করছিল, ভোটারদের যেতে দিচ্ছিল এবং এটা একটা এটা কলারও ধরিনি, আপনি ঘাড় পিছন থেকে ঘাড় টিপে ধরেছিলেন এবং ধরতে হয়, হ্যাঁ টিপে ধরিনি, ঘাড় ধরেছিলেন এবং সেটাকে একটা মেজাজ একটা টেম্পো সেট করে দিয়েছিল। তারপরে ক্রিকেট খেললেন, একটি বাচ্চা ছেলের সঙ্গে ক্রিকেট খেললেন। আমার যেটা প্রশ্ন, তরমুজ খেলেন এই কুলটা কি করে মেনটেন করেন? বাম কংগ্রেস শূন্য, স্পেশালি বাম শূন্য, এটাকে যদি আমরা স্থির জলের একটা ডোবা ধরি, সেখানে মোহাম্মদ সেলিম একটা ঢিল ছুড়লেন এবং একটা তরঙ্গ, একটা অভিঘাত তৈরি হলো। বাম কংগ্রেস কথা ডোবা কেন মনে পড়লো? না 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 আমি তা বলছি, আমি ঢিল বলতে পারতে, আচ্ছা তুমি দিঘি বলতে পারতে, আমি এটাকে স্ট্যাগন্যান্ট বলতে পারতে, পুকুর বলতে, আমি স্ট্যাগন্যান্ট হিসেবে, আচ্ছা পুকুর, সেখানে পুকুরে যদি একটা ঢিল আপনি ছুটতে পারলেন, কিন্তু সেই যে তরঙ্গটা তৈরি হলো, সেই তরঙ্গটা পুকুরের পাড় অবধি পৌঁছতে পারলো না। বসন্তের বজ্র নির্ঘোষ, তখন একটা নতুন কয়েনেজ রক্তক্ষরণের পরে আর্যভট্টের ভারতে মিডিয়া খুঁজে পেয়েছিল। দোর্দণ্ড প্রতাপ সিপিএম শূন্য। 2021 নির্বাচন হয়ে গিয়েছে। 2022 সালের 16ই মার্চ বসন্ত, রক্তপলাশ, রক্তকরবীও বলা যেতে পারে, বঙ্গ সিপিএমের দায়িত্ব নিলেন মোহাম্মদ সেলিম। ঠিক এক সপ্তাহের মধ্যে পলাশের দেশ বীরভূম জেলায় বকটুই জ্বলে উঠল, কেঁপে উঠল সারা বাংলা এবং একটা প্রচণ্ড ধাক্কা, একটা অনুরণন, একটা অভিঘাত তৈরি হলো। মোহাম্মদ সেলিম পৌঁছে গেলেন বাইকে চড়ে সম্ভবত বকটুইতে, এবং শূন্য সিপিএমের ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া, সেটা সম্ভবত সেখান থেকেই শুরু হলো। আগামী 8ই জুলাই যখন আপনারা এই এপিসোড দেখবেন, তখন জ্যোতি বসুর, প্রবাদ প্রতিম জ্যোতি বসুর 110তম জন্মবার্ষিকী, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেলিমদার কাছে আমার প্রথম প্রশ্ন। সেলিমদা, আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল। মোদির ভারত, জ্যোতিবাবুর ভারত হলে কি হতে পারত? প্রথম কথা হচ্ছে, আমরা এভাবে অভ্যস্ত হয়ে গেছি ব্যক্তি হিসেবে, ভারত সবার, 135 কোটি মানুষের ভারত, এবং সরকার হয়তো লোকে বলতো মোদি সরকার, জ্যোতি বসুর সরকার কখনো বলা হয়নি, বামফ্রন্ট সরকার বলা হতো। জ্যোতি বসুর বাংলা অনেকে বলে, কিন্তু আদতে আমাদের এখন যে সরকার এসছে সেটাকে মোদি সরকার কি বলা যাবে? বরঞ্চ এনডিএ সরকার হিসেবে এসেছিল, পরে বিজেপির সরকার থেকে মোদি সরকার হয়ে গিয়েছিল, এখন আবার ফিরে এটা চলে গেছে এনডি সরকারে। এখন বিজেপি সরকারও নয়, এনডি সরকার, এনডি অ্যালায়েন্সের সরকার। আর জ্যোতি বসু কখনো এগুলো পছন্দ করেননি। এটা হচ্ছে তোমার গিয়ে জ্যোতি বসুর নেতৃত্বে অবশ্যই বামফ্রন্ট সরকার ছিল। আর এখন আমরা বলতে পারি বর্তমানে এটা কি মমতার বাংলা? লোকে বলে, গালাগাল দেওয়ার জন্য বলে, প্রশংসার থেকে কম, প্রশংসা কম, গালাগাল দেওয়ার জন্য বেশি। কিন্তু আসলে বাংলা বাংলাই। মমতার শাসনে বাংলার যা চেহারা হয়েছে, সে বঙ্গীয় ভাষা ছিল না, মা যা ছিলেন, মা যা হইলেন, মা যা হইবেন, তো সেটা মাটা এক, সময়টা আলাদা আলাদা, এটা পিরিয়ড। তো এটা তুমি বলতে পারো জ্যোতি বসু আমলে পশ্চিমবঙ্গ বা ভারতের রাজনীতি। আজকে দেখবে তুমি, এটা সমাপতন নয়, অদ্ভুত সমাপতন শুধু নয়, এখন এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আবার জোরদার করার কথা বলা হচ্ছে,
এ তো আমাদের দেশে বামপন্থীরা প্রথম এবং জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম গোটা দেশের কনক্লেভ করলেন, বিরোধীদেরকে এককাট্টা করার চেষ্টা করলেন। 80-র দশক থেকে বলা হলো যে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কের পুনর্বিন্যাস করতে হবে, রাজ্য বলের ভূমিকাটাকে আবার নতুন করে দেখতে হবে। 3, আমাদের আর্থিক যে ক্ষমতা সেটাকে আরও বাড়াতে হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আর ডেভলিউশন অফ পাওয়ার, অর্থাৎ হিউম্যান রিসোর্সেস এবং তার সঙ্গে যে ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, সেটা কেন্দ্রের কাছ থেকে শুধু রাজ্য নয়, রাজ্য থেকে জেলা, জেলা থেকে একেবারে গ্রাম, গ্রাম থেকে মানুষের কাছে, অর্থাৎ বিকেন্দ্রীকরণ। এবং তার চেয়ে বেশি কথা হলো যে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে, যেটা আমরা বলি সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স স্কিমস, সেইগুলোকে লক স্টক ব্যারেল পঞ্চায়েতি ব্যবস্থা এবং পুর ব্যবস্থার মধ্যে মানুষের কাছে নিয়ে যেতে হবে, যাতে তার ওই প্রশাসনটা, তৃতীয় পর্যায়ের যে প্রশাসন, পঞ্চায়েত এবং পুরসভা, সেগুলো মানুষের অনেক কাছাকাছি, সঙ্গে তারা উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে। এখন তার বিকৃতি আলাদা আছে, কিন্তু এটা হচ্ছে জ্যোতি বসু এ ব্যাপারে ক্যাম্প চ্যাম্পিয়ন। দ্বিতীয়ত হচ্ছে জ্যোতি বসু স্বাধীনতার আগে, সেই রাজনীতিবিদ যিনি স্বাধীনতার আগে ব্রিটিশ জমানায় তার ব্যারিস্টারি ত্যাগ করে কোনো পেশায় না গিয়ে তিনি ট্রেড ইউনিয়ন এবং মানুষের আন্দোলন সংগ্রামকে বেছে নিয়েছিলেন, বামপন্থে যোগ দিয়েছিলেন কমিউনিস্ট পার্টিতে। স্বাধীনতার পরেও তিনি সেই একই মূল্যবোধ, অর্থাৎ ঔপনিবেশিকতার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এবং তারা যেহেতু দেশভাগ দেখেছেন, দাঙ্গা হাঙ্গামা দেখেছেন, সাম্প্রদায়িকতার বিরোধী, দাঙ্গা বিরোধী, তার শেষ সময় পর্যন্ত তিনি সেটাকে বিরোধী নেতা হিসেবে বা মুখ্যমন্ত্রী হিসেবে চালিয়ে গেছেন। এবং যে কৃষি আন্দোলন, যে ভূকা মানুষের মিছিল, যে খাদ্য সংকট নিয়ে তিনি রাজনীতিতে সোচ্চার হয়েছিলেন, বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে, রাস্তায়, মুখ্যমন্ত্রী হয়েও তিনি সেটাই খাদ্য সংকট মোচনের জন্য, কৃষি সমস্যার সমাধানের জন্য, ভূমি সংস্কারের জন্য, ভূমি বন্টনের জন্য, জমিদারি প্রথা বিলোপের জন্য, এবং ক্ষুদ্র মাঝারি সেচ করে এক ফসলি জমিকে 2 ফসলি 3 ফসলি করা, কৃষক তার ফসলের যাতে দাম পায় এবং কৃষি যাতে লাভজনক হয়, গ্রাম থেকে যাতে শহরে এক্সোডাস না হয়, পলায়ন না হয়, গ্রামের মধ্যে তারা থাকে, এবং তার জন্য গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সেতু, রাস্তা, এগুলো যাতে বাড়তে আরম্ভ করে, গ্রামীণ অর্থনীতি একটি চাঙ্গা হয়। সে কাজটি তিনি করে গেছেন। তিনি একটা উদাহরণ তৈরি করেছিলেন, যে উদাহরণটা হচ্ছে তিনি সেলফ সিকিং নয়, নিজের জন্য শুধু নয়, দেশের জন্য এবং রাজ্যের জন্য। আবার রাজ্যের তিনি যখন মুখ্যমন্ত্রী, তখন তিনি দেশের ভাবনা ভাবিত ছিলেন। যখনই সংকট এসছে, রাজ্যের, দেশের যারা নেতারা ছিলেন তারাও মনে করেছেন জ্যোতি বসুর মতামত, অভিজ্ঞতা কাজে লাগবে, এবং তিনিও সেটা বলেছেন, সেটা কোনো দলের ব্যাপার নয়। আর সেজন্যই দাঁড়িয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে একমাত্র উদাহরণ, যে দেশের সর্বোচ্চ নেতৃত্বে পর্যায়ে গণিত হন। এই জায়গায় দাঁড়িয়ে আমার খুব নির্দিষ্ট একটা প্রশ্ন থাকাটা খুব সমীচীন। আপনারা দাবি করেন যে জ্যোতি বসু বাংলাকে নতুনভাবে, গ্রাম বাংলাকে নতুনভাবে সাজিয়েছিলেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ভূমি সংস্কার ইত্যাদি বিষয়ে। সেই বাংলায় খুব অবাক হতে হয় দেখলে আজকে বামপন্থীদের সমর্থন, জনসমর্থন তলানিতে এসে ঠেকেছে। কীভাবে পর্যালোচনা করেন? সেগুলো আমরা আলোচনা করছি, এটা ধারাবাহিকভাবে করতে হয়। এখন আমরা শুধু নিজেরাই আলোচনা করছি তা নয়, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, কর্মী, সমর্থক, দরদি, তাদের কাছ থেকেও আমরা এগুলো, তাদের বিশ্লেষণ, তাদের পরামর্শ, তাদের সমালোচনা, সেগুলো আহ্বান করেছি। তারা ট্র্যাডিশনাল পর্যায়ে যেরকম চিঠি লেখেন, ফোন করেন, যোগাযোগ করেন, দেখা সাক্ষাৎ হয়, আমরা আলাপ আলোচনা করছি। তার বাইরেও অনেকে অনেক দূরে থাকেন, হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ নেইও, কিন্তু জানাতে চান, তাদেরকে আমরা ইমেলের মারফত, হোয়াটসঅ্যাপের মারফত, আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের কাছে বলতে বলেছি, এবং সে প্রয়াস আমরা চালাচ্ছি। এবং অনেক এক্সপার্টস আছেন যারা হয়তো সিপিএমে বলে নয়, বামফ্রন্ট বলে নয়, রাজ্যের যে দুরবস্থা হচ্ছে সেখান থেকে ত্রাণের উপায় কী, পরিত্রাণের উপায় কী, সেই ব্যাপারে তাদের যে ভাবনা চিন্তা আছে, কৃষি নিয়ে শুধু নয়, শিল্প নিয়ে, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, যোগাযোগ নিয়ে, বাংলার ভবিষ্যৎ নিয়ে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে, এগুলো ব্যাপারে যে মতামত আছে সেগুলো আমরা সংগ্রহ করছি। একটা বিষয় খুব ভাবায়, আমরা যারা চর্চা করি আমরা জানি যে আপনাদের সময়ও, মানে আপনাদের সরকারের সময় বলা ভালো, এই প্রসঙ্গে একটা কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে। অনিল বিশ্বাস, আপনাদের প্রবাদ প্রতিম প্রায় রাজ্য সম্পাদক, তিনি একবার বলেছিলেন একটা সাক্ষাৎকারে, ফুটেজ অনেক চেয়েছি কিন্তু মানে খুঁজতে চেয়েছি, খুঁজে পাইনি। তিনি বলেছিলেন যে আমরা ক্ষমতায় নেই, আমরা সরকারে আছি। খুব অভিঘাতপূর্ণ একটা কথা আমার মনে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর অনুদানের রাজনীতি, এর কাছে কি কোথাও গিয়ে আপনারা পিছিয়ে পড়ছেন? কারণ আপনারাও তো অনুদানের রাজনীতি, ওয়েলফেয়ার পলিটিক্স আপনারা করে এসেছেন, দীর্ঘদিন ধরে করে এসেছেন, কিন্তু তার ব্র্যান্ডিং করতে কি কোথাও গিয়ে একটা সমস্যা মানুষের কাছে বিজ্ঞাপনটা পৌঁছয়নি? দুটো আলাদা বিষয়। এক, শুধু অনিলদা নয়, আমরা
সিপিআইএম সবসময় মনে করি নির্বাচনের মারফত আমরা কিছু দায় এবং দায়িত্ব গ্রহণ করি, যতটা দায়িত্ব থাকে তার চেয়ে বেশি দায় থাকে, এবং সেখানে দাঁড়িয়ে এই যে ক্ষমতার দম্ভ যাতে না আসে, সেটা জ্যোতি বসুও বলতেন আমরা ক্ষমতায় আসিনি, এই জন্য সবসময় সীমিত ক্ষমতা বলা হতো, কারণ শাসনতান্ত্রিক ব্যবস্থায় একটা সুযোগ এসছে, বিধানসভায় বহুলাংশে মানুষ সমর্থন করেছেন, আমরা সরকার গঠন করেছি, সেখানে মানুষকে কিভাবে রিলিফ দেওয়া যায়, সেখানে ক্ষমতা দখল অন্য জিনিস। কিন্তু অনেকে মনে করেন পঞ্চায়েত দখল করলাম, পুরসভা দখল করলাম, ছাত্র সংসদ দখল করলাম, এই দখল মানসিকতার বিরুদ্ধে এই কথাটা বলা হয়, বারবার এটা মাথার মধ্যে আনতে হয়। এটা থেকেই এই যে তুমি বলছো যে কথা যে পেছিয়ে গেলাম ব্র্যান্ডিং থেকে বা প্রচারের থেকে, এক কথায় বলা যায় অবশ্যই সিপিআইএম বা বামফ্রন্ট বা যে কোনো বামপন্থীরা এইভাবে যেমন আত্মপ্রচার থেকে একটু বিরত থাকে, তেমনি সরকারি খরচায় হোর্ডিং, ব্যানার, পোস্টার, কত তুই জ্যোতি বসু বা বুদ্ধভট্টাচার্যের কত ছবি দেখেছ দিকে, এত বিধান রায়ের জন্মদিনে বিধান রায়ের ছবি নেয় কিন্তু মমতার ছবি আছে, নজরুলের জন্মদিনে, মাইকেলের জন্মদিনে এমএলএ পুরসভা চেয়ারম্যানের ছবি আছে, তাদের ছবি খুঁজে পাওয়া যাবে না। এটা সময়ের দাবি, এটা শুধু তাদের নয়, না এটা সময় বলছি, সময় একটা নয়, টেকনোলজি এরকম হয়েছে যে খুব সহজে ফ্লেক্স ছাপি দেওয়া যায় এখন, আগে ছবি আঁকতে হতো, আগে সিনেমার পোস্টার হতো একমাত্র, আমরা ছোটোবেলায় দেখতাম বড় বড়, কিন্তু পরে দেখা গেল সাবান শ্যাম্পুর বিজ্ঞাপনেও মডেলের ছবি থাকে, কোল্ড ড্রিঙ্কসের ছবি থাকে, কিন্তু এখন দাঁড়িয়ে হচ্ছে যে তোমার কি এটা প্রিন্টিং টেকনোলজি অনেক বেশি ডেভেলপ করেছে, আর অডিওভিজুয়ালের যুগ এসছে, ভিজুয়ালাইজ করে লোকে, লোকে শুধু দেখে না, গান শুধু শোনে না, গানও দেখে, তার ভিডিওগ্রাফি করা হয়, তো একইভাবে এটার একটা আপিল আছে, কিন্তু তার সঙ্গে দাঁড়িয়ে সরকারি কোষাগার থেকে বিজ্ঞাপনটা বেশি দেওয়া হয়। ধরো বেটি বাঁচাও বেটি পড়াও, যত টাকার বা বিজ্ঞাপন হয় তত টাকা হয়তো বেটি বাঁচাওয়ের জন্য বা বেটি পড়ার জন্য খরচ হচ্ছে না, বা তুমি দেখো যদি এই যে স্বচ্ছ ভারত অভিযান, তো যত টাকা তোমার খরচ করা হলো বিজ্ঞাপনে, তত রাস্তায় ঝাড় পড়লো না, পরিষ্কার স্বচ্ছ হলো না। অন্যদিকে আমাদের রাজ্য সেরকম আছে, বিভিন্ন কল্যাণকর যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম থাকে, যেটাকে তুমি জনমোহিনী বলতে পারো, সেখানে আমাদের পিছিয়ে পড়ার ব্যাপার নেই, এগুলো এলো কোথেকে এটা আগে বুঝতে হবে। এটা যখন কমিউনিস্ট পার্টি, তোমাদের প্রজন্মের জানা উচিত, যখন সোভিয়েত রাশিয়া এলো, সমাজতান্ত্রিক শিবির এলো, যখন শ্রমজীবী মানুষ তার ক্ষমতা পেল, যখন তাদের কল্যাণে নানা রকমের কর্মসূচি গ্রহণ করা হলো, আইনগত প্রোটেকশন দেওয়া হলো, তার শিক্ষা, স্বাস্থ্য পরিষেবাতে, যোগাযোগ ব্যবস্থা থেকে, পরিবহন থেকে আরম্ভ করে তার ওয়েলফেয়ার, তখন যে পশ্চিমী এগিয়ে থাকা দেশগুলো ছিল যারা পুঁজিবাদী দেশ, তারা দেখলে তো মহাবিপদ, গোটা ব্যবস্থাই পাল্টে দেবে, তখন তার সেফটি ভালভ হিসেবে তারা মনে করলো যখন একটা মডেল তৈরি হয়েছে যেখানে শ্রমিকের জন্য, কৃষকের জন্য, বয়স্কদের জন্য, প্রবীণদের জন্য, সেনার জন্য, ছাত্রের জন্য, বিভিন্ন অসুস্থ মানুষের জন্য, মহিলাদের জন্য টার্গেটেড নানা রকমের স্কিম তৈরি করা হচ্ছে, তখন এটা তো মানুষের মধ্যে খুব বাড়বে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি প্রথমে একদম সোভিয়েত রাশিয়ার যারা একদম পশ্চিমের যারা সীমানায় ছিল, তারা নানা রকমের সেখানকার মানুষ আন্দোলন সংগ্রাম এবং সেখানকার শাসক তারা অনেকটা বাধ্য হলো যে কীভাবে ওয়েলফেয়ার স্কিমগুলো করা যায়, এবং সেটা ভালো হলো। এখন দেখবে সামাজিক সুরক্ষার ব্যাপারে এই নরওয়ে, ডেনমার্ক, সুইডেন এরা অনেক বেশি এগিয়ে আছে। চাইল্ডস প্রোটেকশন, মাদার্স প্রোটেকশন, বয়স্কদের প্রোটেকশন, বিদেশিদের, পরিযায়ী শ্রমিকদের, সব রকমের তাদের নানা রকমের শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য ব্যাপার আছে। কালক্রমে এটা ডেভেলপমেন্টের বদলে বা ডেভেলপমেন্টের পাশাপাশি বা ডেভেলপমেন্টের একটা অল্টারনেটিভ মডেল হিসেবে এটা ওয়ার্ল্ড ব্যাংক ও অনেকটা এই থিওরি দিল, যেখানে দাঁড়িয়ে পিছিয়ে পড়া দেশগুলোতে যে একদিকে যখন গণতন্ত্রকে সংকুচিত করা হবে, একদিকে যেমন শাসক আরও বেশি স্বৈরাচারী হয়ে উঠবে, তখন দাঁড়িয়ে কিন্তু প্রলেপ হিসেবে তারা কিছু ডাইরেক্ট বেনিফিটসের ব্যবস্থা করবে। এটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে, ওয়েলফেয়ার স্টেট তো করতেই পারে, তাকে করতে হবে, কিন্তু সেখানে শিক্ষায় যা খরচ, স্বাস্থ্যে যা খরচ, সেটা বাড়ানোর বদলে সে কিছু প্রলেপ দিলে, বলছি যেটা মূল যে কাজ, যেটা দিয়ে ট্যাঞ্জিবল রেজাল্ট হতে পারে, সামাজিক সুরক্ষা হতে পারে, বয়স্ক মানুষ দুর্দশায় পড়েছেন, তার পাশে সরকার দাঁড়াবে, তার বদলে সে তার সুদ কমিয়ে দিচ্ছে, তার ডিপোজিটসের, তার রান্নার খরচ, তার খাবারের খরচ, তার জ্বালানি খরচ, তার বিদ্যুতের খরচ বাড়িয়ে দিচ্ছে, তার ওষুধের বিল ক্রমাগত বেড়ে যাচ্ছে, তার উপর জিএসটি লাগাচ্ছে। এই দেখো এখন এই যে ট্রেনে যাওয়ার জন্য সিনিয়র সিটিজেনদের যে কনসেশন ছিল সেটা তুলে দিচ্ছে, আর অন্যদিকে বলবে আমি তোমাকে একটা ভাতা দিচ্ছি।
একইভাবে শিক্ষায় ধরো শিক্ষক নিয়োগ হবে না, সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, প্রাইভেট স্কুলে পড়বে, টিউশনি করতে হবে, যাতায়াতে খরচ বেড়ে যাবে, খাবার খরচ বেড়ে যাবে। তো তার বদলে বলবে আমি তোমাকে এই সিস্টেমটা করছি, তোমাকে একটা লোন স্কলারশিপ দিচ্ছি, কিষাণ ক্রেডিট কার্ড দিচ্ছি। কৃষকের তার ফসলের দাম পাবে না, তার সার ভর্তুকি পাবে না, তার জ্বালানিতে ভর্তুকি পাবে না, তার বীজ এর ফার্মগুলো উঠে যাওয়া হবে, সে মনস্যাটো কোম্পানির মতো বিদেশি কোম্পানির কাছ থেকে বীজ কিনতে বাধ্য হবে, কিন্তু তোমাকে কৃষক সম্মান পেনশন দিচ্ছি। তো এই ধরনের নোমেনক্লেচার দিয়ে, যেটা তুমি বললে, প্যাকেজিং করে দিয়ে এটা অনেকটা পরিবেশন করা। কিন্তু এই পরিবেশনটা হচ্ছে অনেকটা যেমন বিয়ের বাড়িতে যেরকম হয়, কার্ড দিয়ে মেনু দিয়ে ছাপিয়ে দেওয়া হয় এবং সেখানে ভুরিভোজের আয়োজন থাকে, এখানে ভুরিভোজ হোক বা না হোক, কিন্তু তোমার যে ডে টু যে ব্রেড অ্যান্ড বাটারের যে প্রশ্ন আছে, রুটি রুজির যে প্রশ্ন আছে, সেটাকে অ্যাড্রেস করা হচ্ছে না। এইখানে যদি বলতে চাও, তো এটাকে ওই মনমোহিনী, এই জন্য আমরা বলছি, এটা মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এরকম বলা হতো যে, আর এমনি বাংলা ভাষা সেরকম আছে, এগুলো দক্ষিণে তামিলনাড়ুতে এরকম শুরু হয়, এখন সব রাজ্যেই এটা আছে, এটা কোনো ইউনিক না। এখন হচ্ছে মমতার কাছে আপনি নেতা তো নয়, কর্ণাটকেও আছে, কেরলেও আছে, মধ্যপ্রদেশেও আছে, গুজরাটেও আছে, হরিয়ানায় আছে, বিহারেও আছে। এই ধরনের স্কিমগুলো ভারতে আছে, আবার কেনিয়াতেও আছে, আফ্রিকান দেশগুলোতেও আছে, ল্যাটিন আমেরিকাও আছে। কিন্তু সেখানে এখন কেনিয়াতে কী হচ্ছে, লাল ঝান্ডা নিয়ে মানুষ কিন্তু রাস্তায় নেমেছে ব্যবস্থা পাল্টানোর জন্য। কারণ এই প্রলেপ মলম খুব বেশি সুরাহা করে না, তখন সার্জারি করতে হয়। কিন্তু মানুষের মধ্যে একটা অংশ থাকে যারা ঝিমিয়ে পড়ে এটা পেয়ে, যে ঠিক আছে আমি তো কিছুটা অন্তত পাচ্ছি। তখন কমিউনিস্ট পার্টির যে দায় এবং দায়িত্ব, বামপন্থার যে দায় এবং দায়িত্ব, এই ঝিমিয়ে পড়া ভাবটাকে কাটিয়ে সেই মানুষকে সংগঠিত করা এবং তার হক বা তার অধিকার আদায় করা। এখানে বাংলার একটা মূলগত রাসায়নিক পরিবর্তন রাজনৈতিক চরিত্রের ক্ষেত্রে হয়েছে বলা যায়। আপনি দক্ষিণ ভারতের কথা বললেন, আমরা কাট আউটের রাজনীতি দেখতাম সেখানে, এবং বিহার উত্তরপ্রদেশের তুলনা অনেক সময় চলে আসে। বাংলা কি ইমবাইব করছে? অনেকটাই। আমি একটা, আজকে তুমি বলছো, আমি 10 বছর ধরে আমার এটা মানে একেবারে মুদ্রাদোষ হয়ে গিয়েছিল যে ইউপিআইজেশন অফ বেঙ্গল পলিটিক্স। এই যে বাহুবলী দেখছো, এই যে মব লিঞ্চিং দেখছো, এই যে স্থানীয় যে যেখানে পাওয়ারফুল, কাস্টের নামে, ধর্মের নামে, ভাষার নামে, পোশাকের নামে তাকে ভাগ করে নিয়ে একটা বড় অংশের মানুষকে নিজের মাতব্বর বা তালেবর হওয়া, তালেবর বলে তো, মাতব্বর, তালেবর, এগুলো বাংলা শব্দে চলে এসছে। তালেবরটা এসছে কিন্তু তামিল থেকে, মাতব্বরটা এসছে কিন্তু উর্দু, ফার্সি থেকে, হিন্দি থেকে, কেন্দ্র থেকে। কিন্তু এখানে নেতা থেকে বেশি হচ্ছে স্থানীয় কিছু তালেবর ও মাতব্বর হচ্ছে। আর এই যে রাসায়নটা, এটাই পরিবর্তন হয়েছে। এটা দ্বৈপায়ন ভট্টাচার্য সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকে ইপিডব্লিউতে লিখেছিল, ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স। অর্থাৎ তুমি মোদির বা মমতার যদি ছবি লাগিয়ে, বা শুভেন্দু বা অভিষেকের ছবি লাগিয়ে তুমি যদি একটা দোকান খোলো, আমি দোকান খুলেই বলছি, বা একটা ব্যবসা বাণিজ্যের মতো ব্যবস্থা করো রাজনীতিক, যেখানে দাঁড়িয়ে তুমি 75-25 ভাগ হতে পারে, বা বিজেপির 30-70 ভাগ হতে পারে, যেখানে তুমি ওপরতলায় দেবে, পাঠিয়ে দেবে টাকাটাকে। যেটা এই যে বিভিন্ন খাবারের দোকানের বা পোশাকের বা ফ্যাশন আইটেমের ফ্র্যাঞ্চাইজি হয় না, ব্র্যান্ডটা একটা কোম্পানির, তোমার লোকাল ব্র্যান্ড নয়। তাহলে তুমি কালীঘাটের ব্র্যান্ড নাও বা নাগপুরের ব্র্যান্ড নাও, কিন্তু সেখানে তুমি ব্যবসাটা করবে। আর ওই ছবি দেখে পুলিশ কিছু বলবে না, ইডিসিবিআই কিছু বলবে না, সাহস করবে না আইনের কোনো ব্যবস্থা নিতে। বিডিও, এসডিও, ডিএম তোমার আইবুড়ো ভাত খেয়ে নেবে, তোমার বর্ধমানে তুমি আছো ওই জন্য বলছি, কিন্তু সে কিছুতেই এই বাড়া ভাতে ছাই দিতে যাবে না। তাহলে কয়লা পাচার, গরু পাচার, লুট তরাজ, চা বাগানের জমি দখল হয়ে যাবে, তিস্তা ব্যারেজ প্রকল্পের জমি দখল হয়ে যাবে, রাস্তাঘাট পর্যন্ত বিক্রি হয়ে যাবে, ফুটপাত বিক্রি হয়ে যাবে। এখনও ভিক্টোরিয়া বা মন্দির মসজিদগুলো বিক্রি হয়নি, কিন্তু মোটামুটি তার জায়গা থেকে আর এই মাতব্বর বা তালেবররা লোকাল নিয়ন্ত্রণ করবে। প্রশাসন দেখবে শুধু যে ওই যে ভাগটা ঠিকমতো পৌঁছচ্ছে কিনা, যদি না পৌঁছায় বুলডোজার পাঠিয়ে দেবে, বুলডোজার জাস্টিস। আর যদি অন্য কেউ যদি না দেয়, তাহলে তাকে ওই ধরনের তাহলে জেসিবি জাস্টিস নিষেধাজ্ঞা জারি করে, তাহলে এই লোকাল তালেবর মাতব্বর তার আইন, তার নিয়ম অনুযায়ী সে শাসন করবে বা কুশাসন করবে, বিচার করবে, ফাইন দেবে, জরিমানা দেবে, তোমার মাঠে চাষ করতে দেবে না, তোমাকে রিক্সা পার্ক করতে দেবে না, তোমাকে সবজি বিক্রি করতে দেবে না। আর এইভাবে অসহায় মানুষকে আসলে কি হয়, ভালনারেবিলিটি যেটা হয় বাড়ির মহিলা দিয়ে, তখন তোমার মেয়েকে বেইজ্জত করবে, টিটকারি দেবে, তোমার স্ত্রীকে অপমান করবে, তোমার বয়স্ক মা বাবার উপরে আক্রমণ করবে, তোমার শিশুকে অপহরণ করবে। তাহলে এই যে যাদের ভালনারেবিলিটি অনেক বেশি, তাদের যে নারী নির্যাতন বাড়ছে কেন?
তাহলে আসলে এই পলিটিক্যাল ক্লাউডকে মেনটেন করার জন্য, রিলিজিয়াস ক্লাউডকে মেনটেন করার জন্য তার এই তালেবর বা মাতব্বর তারা এই সবচেয়ে যারা বেশি হচ্ছে তোমার গিয়ে কি বলবো সাসেপ্টেবল টু ভায়োলেন্স, মানে ভালনারেবিলিটি আছে, তাদেরকে সেই ভালনারেবল সেকশনকে সে আক্রমণ করবে, আক্রান্ত করবে, যার ফলে শিশুর প্রতি, বয়স্কদের প্রতি, মহিলাদের প্রতি অপরাধটা বেড়ে যাচ্ছে। এগুলো সব কোরিলেটেড। লুটতরাজ যেমন বাড়ছে, স্থানীয় মাতব্বর তালেবরদের তারা শুধু ভোটের দিনে ভোটটা যাতে সেখানে বাক্সে পড়ে, বিরোধী শূন্য থাকে পঞ্চায়েত, সে ব্যবস্থা করতে হবে। আপনাকে একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। আপনারা কালেকটিভ লিডারশিপে বিশ্বাসী, যৌথ নেতৃত্ব, এই কথা আপনারা বলেন, এবং আমি এখানে সেটার বিরোধিতা করার কেউ নই। কিন্তু আপনি রাজ্য সম্পাদক হওয়ার পর থেকে বঙ্গ সিপিএমের কিছু গুণগত পরিবর্তন, কিছু বাহ্য পরিবর্তন তো এসেইছে, অনেক ডাইনামিক হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বামেরা এই মুহূর্তে অনেকটা অ্যাক্টিভ, এবং আপনি ব্যক্তিগতভাবে আপনার পেজ, যেটা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বিশেষ করে যেটা চলে আমরা দেখতে পাই, সেটা প্রত্যেক মুহূর্তে আপডেটেড রয়েছে, এবং বেশ কিছু গান আমরা দেখতে পেয়েছি, নতুন সাউন্ডস্কেপকে আপনারা ইনভাইভ করেছেন, সব কিছু করেছেন। কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তের এই যে সময়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা আরও স্পেসিফিক আপনাকে স্পেসিফিক্যালি যেটা জানতে চাই, সারা দেশের মিডিয়া এবং একই সঙ্গে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমের জয়, প্রশ্নটা হয়তো খুব ক্লিশে কিন্তু করতেই হচ্ছে, পয়েন্ট অফ ভিউটা আমি একটু অন্যভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। 20% ভোট বাড়িয়েছেন সেখানে, আপনার দলের 20% ভোট বেড়েছিল, আপনি সেখানে প্রার্থী। আবারও জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে আনা চায় যে উনি একই সঙ্গে রাজ্য সম্পাদক ছিলেন এবং বিধানসভাতেও তিনি লড়াই করেছেন দলের প্রতীকে, আপনিও তাই করেছেন। এই হারকে, এই নির্বাচনী পরাজয়কে কিভাবে দেখছেন? আশা করেছিলেন? প্রথম কথা, আমরা জয়ী হব, দিল্লিতে বিজেপির সরকার থাকবে, রাজ্যে তৃণমূলের সরকার থাকবে, এবং সরকারি প্রশাসন ইনক্লুডিং ইলেকশন কমিশন, পুলিশ প্রশাসন তো বটে, সাধারণ প্রশাসন যদি রেফারির বদলে গোলকিপার হওয়ার চেষ্টা করে, শাসক দল যাতে গোল না খায়, সুতরাং যাতে গোল শূন্য থাকে বিরোধীরা, তার ব্যবস্থা করা যখন সিদ্ধান্ত হয়ে যায়, কারণ কেউ বলছে 35, কেউ বলছে 42, সেখানে তুমি জয়ের আশা কীভাবে করতে পারো? লড়াই অবশ্যই জয়ের জন্য করতে হবে, চেষ্টা করতে হবে। তো আমাদের পার্টিতে অ্যাসেসমেন্টটা ছিল যে এরা বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা ব্যাপারে মমতা এবং অমিত শাহের মধ্যে এগ্রিমেন্ট আছে যে বাম এবং কংগ্রেস শূন্য হবে, শূন্য রাখতে হবে। সুতরাং গোটা অ্যাডমিনিস্ট্রেশন, কংগ্রেস শূন্য, গোটা মিডিয়া তার কাছে এই বার্তাই ছিল। এবং আমি হচ্ছে মুর্শিদাবাদের ক্ষেত্রে এই জন্য অধীরবাবু হারলেন, যে অধীর এবং সেলিম কংগ্রেস এবং বামফ্রন্টে যে একসঙ্গে হবে, এটা অনেকেই মেনে নিতে পারেনি, মানতে চায় না। কারণ বিজেপি চায়নি এই বিরোধী ঐক্য হোক, আর তৃণমূলও চায় না। তাই আমাদের মতো দেশে প্রধান বিরোধী দল এবং প্রধান সরকারি দল বা দুটো সরকারি দল, তারা যদি কোনো একটা সিদ্ধান্ত নেয়, পরিষ্কার কথা, সেখানে তৃতীয় কোনো কথা হবে না। এটা হচ্ছে মিডিয়া, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে পাড়া মহল্লা ময়দান রাজনীতির অঙ্গনে, এটা হচ্ছে, এটাকেই বলে, এটা ডেমোক্রেসির কিন্তু অ্যান্টিথেসিস। এবার আমাকে সিনথেসিস করতে হবে। কিন্তু বিজেপি এবং তৃণমূল যদি এক হয়ে যায় কোনো বিষয়ে, তাহলে অন্য কোনো কথা শোনা যাবে না। আর এর মধ্যে আর একটা অংশ যদি শোনাও যায়, তাহলে মনে করবে ঠিক আছে, বিরোধী বলছে অ্যাজ ইফ তৃণমূল বিজেপির বিরুদ্ধে, সুতরাং তৃণমূলের পক্ষে যাও, বা বিজেপি বলছে সে তৃণমূলের বিরুদ্ধে অ্যাজ ইফ মনে হচ্ছে, সুতরাং বিজেপির পক্ষে যাও। মানে আদতে কিন্তু এটা বিজেপি এবং তৃণমূলের দিকেই যাওয়া। মুর্শিদাবাদ মালদায় আমরা চেয়েছিলাম গোটা রাজ্যে না হলেও দিনাজপুর মালদা, 2 দিনাজপুর মালদা মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং ক্রমাগত সেটা দক্ষিণে, যাতে এইটাকে ভাঙা যায়, এই বাইনারিটা ভাঙা যায়। যেটা রাজনৈতিক বা ধর্মীয় যে বাইনারি আছে সেটা ভাঙতে হলে মালদা মুর্শিদাবাদ খুব আসল জায়গা ছিল, যেখানে ধর্মের নামে না হয়ে মানুষ ভোট দেন রাজনীতির কারণে, এবং যেটা কারুর কোনো বাধা নয়। বামফ্রন্টের আমলেও ওখানে কংগ্রেস জিতে এসছে অনেক সময়, আবার তৃণমূলের আমলেও বাম বা কংগ্রেস জিতে এসছে। আমি নিজে রায়গঞ্জে এমপি হয়েছিলাম 2014-তে, যখন শূন্য করার সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। তাহলে এই জায়গাটা আমাদের মনে হলো এখানে বিরোধী রাজনীতি গড়ে ওঠা, যে কেন্দ্রে এবং রাজ্য সরকারের শাসকের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধভাবে যদি আমরা যাই, সুযোগটা আছে। যেটা হয়েছেও, তুমি দেখলে পার্সেন্টেজ ভোটে যদি দেখবে, মালদা জেলায় তুমি শুধু কংগ্রেস একটা আসন জিতে, যা তো নয়, রাজ্যের শাসক দল
12টা বিধানসভার মধ্যে একটাতেও মেজরিটি নেই। যেটা যেটা কথা বলেছি, কিন্তু এটা একটা জেলায় কোনো বিধানসভায় যেটা এমএলএ জিতেছে। মুর্শিদাবাদেও দেখা যাবে আমরা একটাই আসনে এগিয়ে আছি, সেটা হচ্ছে ওই মুর্শিদাবাদ কেন্দ্রে, বা কংগ্রেস বেশ কয়েকটা আসনে এগিয়ে আছে। এইটা 11টা আসনে এগিয়ে রয়েছে। তাহলে এইটা হচ্ছে তোমার কি, আমরা তাহলে আমাদের অ্যাসেসমেন্ট এটাই ছিল কি, ভোটের জেতার থেকেও বেশি হচ্ছে ভোটের পার্সেন্টেজ বাড়ানো। এবং তৃতীয় কথা হতে পারে, আবার বিজেপি তৃণমূল মিলে এখানেই একমত হলো যে কোনো তৃতীয় কথা হবে না, যার ফলে অধীরবাবু বা মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে শুধু প্রচার নয়, বাম কংগ্রেসের সমঝোতার বিরুদ্ধে শুধু প্রচার নয়, ইন্ডিভিজুয়ালি শুধু ক্যাম্পেইন নয়, গোটা প্রশাসন নামা নয়, গোটা মিডিয়া নামা নয়, তার সঙ্গে দাঁড়িয়ে যেটা হলো ইলেকশন ম্যানেজমেন্ট, ইলেকশন মেশিনারি ম্যানেজমেন্ট, কাউন্টিং ম্যানেজমেন্ট। আর সর্বোপরি হচ্ছে এই রিইনফোর্স করার জন্য নবমীর ব্যাপারটা এলো, বেলডাঙ্গায় দাঙ্গা করানো হলো, তৃণমূলের এমএলএ এক্স বিজেপি নেতা প্রাক্তন মন্ত্রী সে একটা হিন্দু বিরোধী বক্তৃতা করলো, মোদি সেই সময় 1 ঘন্টার মধ্যে এটাকে পিক আপ করে নিয়ে গোটা দেশে দেখো হিন্দুদের কী অবস্থা হচ্ছে, করা সম্ভব নয় স্পিডে। এই যে শাসক দলের যে সুবিধা হয়, আমাদের কাছে যতক্ষণ খবরটা আসবে আর ততক্ষণে যে বলছে তৃণমূল, সে তো ইউজ করতে পারে, আগে স্ক্রিপ্টটা মোদির কাছে জমাই আছে, হয়তো মোদি কলকাতা আসার আগেই, পশ্চিম বর্ধমানে আসবার আগেই, মিটিং আসবার আগেই তার কাছে আছে আজকে এটা হবে, এটাকে বলে স্ক্রিপ্টেড। কীভাবে হচ্ছে, কেমন করে হচ্ছে, তুমি আমাকে প্রশ্ন, আমরা যেটা জানতে চেয়েছি, অনেক এক্সপার্টসরা আছে যে কিছু একটা জিনিস মার্কেট হওয়ার আগেই সে প্রডিউসড হয়েছে। তো যদি জয়েন্ট ইউনিট থাকে, যদি ভেঞ্চার ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি, অনেক সময় দেখবে চায়নার একটা কারখানায় সেখানে একই সঙ্গে তোমার গিয়ে হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, শিখ সব ধর্মের ধর্মীয় যে উপকরণগুলো আছে একই ফ্যাক্টরিতে আলাদা ছাঁচে তৈরি হচ্ছে লার্জ স্কেলে। বা কান্ট্রি যদি ধর্ম না বলো, তাহলে আরবের জন্য, ভারতের জন্য, আফ্রিকার জন্য, ল্যাটিন আমেরিকার জন্য বিভিন্ন ফেস্টিভ্যালের প্রোডাকশন লাইনে একই সঙ্গে তৈরি হচ্ছে, ওদের কাছে ক্যালেন্ডার আছে কখন কী বলতে হবে। তো আমাদের দেশে যে প্রশান্ত কিশোরের মতো লোক দেখো, তারা সাপোজ সেই যে একটা ফ্যাক্টরি ধরে নাও, তাহলে সেটা তার ওখান থেকে এমন প্রোডাকশান বেরোচ্ছে যেটা হচ্ছে বিজেপির কাজে লাগবে বা তৃণমূলের কাজে লাগবে। এরকম কোম্পানি কিছু থাকেই, যে বিয়ে বাড়িতে কেটারিং যেরকম হয়, বা সে তো তোমাকে শুধু মেনু বলে দিতে হবে যে তুমি শ্রাদ্ধের বাড়ির নেমন্তন্ন চাও, আমিষ চাও না নিরামিষ চাও, মারোয়াড়ি বাড়ির বিয়ে চাও না তোমার গিয়ে মুসলমান বাড়ির বিয়ে চাও, না তুমি বাঙালি হিন্দু বাড়ির বিয়ে চাও, না উর্দু স্পিকিং মুসলমান বিয়ে চাও, সে মতো সে মেনু করে দেবে। আমি রান্নাঘরের সময় তুমি বলবে এর চামচ, ওর ছোঁয়াচ, কিন্তু ওইখানে প্রশ্ন হয় না। যখন প্রোডাকশানটা বেড়ে যায়, তুই যখন শরবত কিনছু, বিজেপি বলছে এর শরবত কিনবে না, ওর ফল কিনবে না, হচ্ছে না ফান্ডামেন্টালিস্টরা যেরকম বলে। কিন্তু কোকাকোলা কোম্পানি যখন লার্জ স্কেলে ম্যানুফ্যাকচারিং করছে, কোন ফ্যাক্টরি তৈরি হচ্ছে, কোন দেশে তৈরি হচ্ছে, কার হাতে জল, কার ছোঁয়া, তুমি কলের জলের ছোঁয়া দেখছো, কিন্তু তুমি পেপসি বা কোকাকোলার ছোঁয়া দেখছো না। এটা হচ্ছে স্কেল অফ অপারেশন এই লেভেলে নিয়ে আসে। তাহলে ভোটের ক্ষেত্রে তাই হয়। আমরা জানতে পারলাম মানে সেটা বিয়ন্ড ইউর গ্রাস, তুমি লোকাল শরবত বিক্রি করছো, আর তখন ওটা মাল্টি ন্যাশনাল প্রোডাকশন বাইরে চলে এসছে। তারও কাট আছে, তার জন্য যে ধৈর্য, যে সময়, যে যোগ্যতা লাগে, যে দক্ষতা লাগে, যে সাংগঠনিক শক্তি লাগে, সেটা আমাদের অ্যাকোয়ার করতে হবে। বাম কংগ্রেস শূন্য, স্পেশালি বাম শূন্য, এটাকে যদি আমরা স্থির জলের একটা ডোবা ধরি, সেখানে মোহাম্মদ সেলিম একটা ঢিল ছুড়লেন এবং একটা তরঙ্গ, একটা অভিঘাত তৈরি হলো। বাম কংগ্রেসের কথা ডোবা কেন মনে পড়লো? না 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 না, আমি তা বলছি, আমি ঝিল বলতে পারতে, আচ্ছা তুমি দিঘি বলতে পারতে, আমি এটাকে পুকুর বলতে পারতে, পুকুর বলতে, আমি স্ট্যাগন্যান্ট হিসেবে, আচ্ছা পুকুর, সেখানে পুকুরে যদি একটা ঢিল আপনি ছুটতে পারলেন, কিন্তু সেই যে তরঙ্গটা তৈরি হলো, সেই তরঙ্গটা পুকুরের পাড় অবধি পৌঁছতে পারলো না। এটা কি তাহলে একটা কনস্ট্যান্ট ধরে নেওয়া যায় যে ভোটের আগে বামেরা দারুণ প্রচার করবে, অনেক নতুন নতুন জিনিস এটাকে ইনকর্পোরেট করবে, কিন্তু তারপরে ভোটের ফল সেই শূন্য? কোনো সিদ্ধান্ত নিও না, এটাকে রিপলস এফেক্ট বলে। যতগুলো রিপলস তৈরি হয় সবটা কি তীরে পৌঁছায়? তুমি তো ডোবা বা নদীর কথা বা পুকুরের কথা বলছো, সমুদ্রের ধারে গিয়ে দেখবে যে ঢেউগুলো ওঠে, সব ঢেউ কি এসে একই শক্তিতে তীরে এসে আছড়ে পড়ে? সব ঢেউ সুনামি হয় না, তরঙ্গ তৈরি হয়ে সব ঢেউ সুনামি হয় না। কিন্তু তুমি ঢেউ দেখে সুনামিকে বিচার করতে পারো না, সুনামিকে দেখে ঢেউকে বিচার করতে পারো না। এটা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরসের উপরে। কিছু ইন্টারনাল ফ্যাক্টরস আছে, কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস আছে। আমরা এক্সটার্নাল ফ্যাক্টরসের কথা যেমন শুনতে চাইছি বাইরের এক্সপার্টস থেকে, ইন্টারনাল ফ্যাক্টরসগুলোকেও আমরা চিহ্নিত করছি এবং তার থেকে আমরা শুধরানোর চেষ্টা করছি।
ফাইন। সেলিমদা, খুব বেশি সময় আপনার আমি নেব না। একটা ব্যক্তিগত প্রশ্ন আপনার কাছে আমার বারবার করতে ইচ্ছে হয়। আমি দেখেছিলাম ভোটের দিন, আমি আপনাকে একটা ইন্টারভিউ, আপনার ফোনও করেছিলাম আমি। ভোটের দিন আপনি বিরোধীদের কলার চেপে ধরেছিলেন এবং সেটা একটা কিন্তু বললে অন্যায় হয়ে যাবে, বিরোধী দেওয়া যায় না, যে গুন্ডামি মস্তানি করছিল, হ্যাঁ, ভোটের সময় বাধা সৃষ্টি করছিল, ভোটারদের যেতে দিচ্ছিল এবং এটা একটা এটা কলারও ধরিনি, আপনি ঘাড় পিছন থেকে ঘাড় টিপে ধরেছিলেন এবং ধরতে হয়, হ্যাঁ, টিপে ধরিনি, ঘাড় ধরেছিলেন এবং সেটাকে একটা মেজাজ, একটা টেম্পো সেট করে দিয়েছিল। তারপরে ক্রিকেট খেললেন, একটি বাচ্চা ছেলের সঙ্গে ক্রিকেট খেললেন। আমার যেটা প্রশ্ন, সবটাই বলো তো, তরমুজ খেলেন এই কুলটা কি করে মেনটেন করেন? আমি এখন সব সময় তুমি আমাকে ডোবাও বললে, আমি রেগে গেলাম। না, তা আমি বলতে চাইছি, এটা যত অভিজ্ঞতা বাড়ে লোকের, আমি আমাদের অল্প বয়সী ছেলে মেয়েদের, তুই বলছিলেন নতুন প্রজন্মের কথা, তো তাদেরকে এই কথাই বলি যে সত্যের ল মানিয়া, এটা যদি হয় তোমার, তাহলে তুমি বোর কম হবে বা হবে না, এবং কুল মেনটেন করবে। জ্যোতি বসুর কাছ থেকে শিখতে হয় এটা, জ্যোতি বসুর কাছ থেকে শুরু করেছিলে, আমি অন্তত শেখার চেষ্টা করেছি। আমরা যে বলি না, নির্মোহ, নৈর্ব্যক্তিক, দুঃখেশ বনোদ্বিগ্ন বনা সুখে সুবিগত, এটা জ্যোতি বসু হচ্ছে এমবডিমেন্ট। যে তিনি এই যে আমাদের এরকম ধরে বলে শেখাননি, কিন্তু তার আচরণে আমি দেখেছি, তার বিভিন্ন ওকেশনে দেখেছি, কঠিন অবস্থায় দেখেছি, চ্যালেঞ্জিং সময় দেখেছি, দাঙ্গার সময় দেখেছি, আন্দোলন সংগ্রামের সময় দেখেছি, সরকারের কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় দেখেছি। একটা নিষ্পৃহ ভাব, অথচ নিষ্পৃহ নন, কিন্তু ভেরি মাচ এঙ্গেজ। বাইরে থেকে দেখে মনে হবে উনি হয়তো ভেতরে ঢুকছেনই না, একদম মাইনর ডিটেলসের মধ্যে হয়তো ঢুকছেন, কিন্তু আমরা যেমন শশব্যস্ত দেখাই তা নয়। আচ্ছা, ধরো যে লোকটা খাবার পরিবেশন করছে বিয়েবাড়িতে, কিরকম দৌড়ঝাঁপ ছোটাছুটি করে, যে লোকটা খাবার পরিবেশনও করছে না, সে তারও বেশি হাঁকটা করে, এখানে এটা দিয়ে, ওটাকে ওখানে দিয়ে, এখানে করে। কিন্তু যে লোকটা রান্না করছে, নুনটা দিচ্ছে, তেলটা দিচ্ছে, মশলাটা দিচ্ছে, তাকে কিন্তু অনেক বেশি অন্য এইসব বাইরে কি হইচি হচ্ছে তার থেকে নিষ্ক্রিয় থাকতে হয়, তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। পাতে ফেলার সময় একটা বেশি হয়ে গেল, ছলকে পড়লো একরকম, তো গোটা খাবারে নুন দেওয়ার সময় যদি বেশি পড়ে যায় বা কম পড়ে যায়, তাহলে গোটা নষ্ট হয়ে যাবে। তাহলে এটা যার যেটা ভূমিকা আছে, সেই ভূমিকার জায়গায় দাঁড়িয়ে তাকে, আর এটা হয় তখনই যদি সে নিষ্ক্রিয় কখন হয়, নৈর্ব্যক্তিক কখন হয়, নির্লিপ্ত কখন হয়, আমি সব শব্দ বলছি, কারণ সে যদি ব্যক্তির জন্য না করে, যদি ব্যক্তি স্বার্থ হয়, তাহলে সেটাকে ব্যক্তিগতভাবে নেয়। আর যদি তুমি বললে কালেকটিভ, দলগত, আমি একটা রাজনীতির জন্য, একটা নির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনার জন্য, একটা নির্দিষ্ট ভবিষ্যতের স্বপ্নকে বাস্তবিত করার জন্য যদি তুমি কাজ করো, তাহলে তুমি কখনোই ব্যক্তিগতভাবে ওইভাবে আক্রান্ত হবে না। তোমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেও সেটা তোমার গায়ে লাগবে না, তুমি নিষ্ক্রিয় থাকতে পারবে। আমি সরাসরি দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে একটা প্রশ্ন করব। ইয়াং জেনারেশনের মধ্যে আপনার একটা ফ্যান ফলোয়িং রয়েছে ভীষণভাবে, তারা আপনাকে ভালোবাসে না, ইয়াং জেনারেশন তাদের নিজেদের রোল মডেল কিছু খুঁজে পেয়ে গেছে এবং ভীষণ ডায়নামিক্স, আপনার যে ডায়নামিক্স, তাদের জন্য আমার একটা প্রশ্ন আমি করব আপনাকে। তাদের জন্য আপনি কি বলতে চান? যে অনেক সময় দেখি পরীক্ষায় হয়তো আশানুরূপ ফল করতে পারলেন না, এই মুহূর্তে চাকরিটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, চাকরি পাচ্ছেন না বছরের পর বছর, তাদের উদ্দেশ্যে মোহাম্মদ সেলিম কি বলছেন? আমি সবসময় এটা বলি, আমি বার্তা দেওয়ার মতো উপযুক্ত হয়ে ওঠেনি এখনও, অতটা প্রবীণও হয়নি হয়তো, বা মনে করে না লোকে, কিন্তু আর বিজ্ঞত নই, কিন্তু আমি আগে থেকেই বলি, যখন যুব আন্দোলন করতাম, ছাত্র আন্দোলন করতাম, তখন থেকে বলি, এখন এই ভোটের আগেও বলেছি, অল্প বয়সীরা কী হয়, আমি যত কথা বললাম, এত সব কথা তার ধার ধারে না, তারা ভীষণভাবে আবেগবতীত, ইম্পালসিভ হয়। আর এই জেনারেশন কিন্তু অনেক বেশি ফোকাসড, এটাও ভালো। কিন্তু ধরো এই ভারত ওয়ার্ল্ড কাপ জিতলো, একটা আশা থাকে, আশাবাদ জাগে, তারপরে যদি হেরে যায়, যতটা না খেলোয়াড়রা দুঃখিত হবে, যতটা বিসিসিআই লোকরা দুঃখিত হবে, তার থেকে অনেক বেশি অল্প বয়সী যারা সমর্থক হয়, বাতে খাবেই না, নাকে ঘুমিয়ে যাবে, উঠতে ইচ্ছে করবে। আপনার অল্প বয়সে এরকম ঘটেছে? খেলা দেখে খুব অ্যাটাচড হয়ে গিয়েছে? আমার অ্যাটাচমেন্ট ছিল না ওইভাবে। আচ্ছা, এটা ছিল, কিন্তু আমার ছেলেদেরকে দেখে, ওই বয়সী ছেলে মেয়েদের দেখে, ওদের বন্ধুবান্ধব দেখে এটা আমি শিক্ষা গ্রহণ করেছি যে অতটা ইনভলভ কেন হয়, তাদের কাউন্সেলিং করতাম। আচ্ছা, তো এখন আমাদের ছাত্র যুবদেরও তাই করি। এবং আমি এই ভোটে আগে ওটা বলেছি, আমাকে বলেছিল কিছু আনন্দ, কিছু দুঃখ জিজ্ঞেস করেছিল একটা ইন্টারভিউতে। আচ্ছা, আমি বলেছিলাম যে আমার সবচেয়ে দুঃখ লাগবে যে এতটা জয়ের আশা করে যারা লড়ছে, তারপর আশানুরূপ ফল যখন হবে না, তাদের যদি হতাশা গ্রাস করে বা সেই যদি দুঃখবোধ জাগে,
কান্নাকাটি করে, মনের মধ্যেই কেঁদে ওঠে, সেটা আমার সবচেয়ে খারাপ লাগে। কারণ ছোটো ছোটো বাচ্চাদের আমি এসব দেখি, ওই তুমি দেখবে আজকাল নানা রকম ভিডিও পাওয়া যায় যে তার যখন এক্সপেক্টেড লাইন হচ্ছে না তখন তার চোখ মুখ দেখা যায়। তো এটা কাউন্সেলিং করা দরকার আছে। যত বেশি অভিজ্ঞতা কম হয় তত বেশি হয়। আমার এটা ভালো হলো যে সে হতাশাগ্রস্ত হয়নি, যদিও একদল মানুষ বাইরে থেকে হোক ভেতর থেকে হোক, আমি পরিষ্কার বলছি, তাদেরকে ঘিরে ধরার চেষ্টা করছে, বা তাদের মধ্যে দুঃখবোধ বা হতাশাবোধ বা রিজেকশন, সেন্স অফ রিজেকশন আনার চেষ্টা করছে। কিন্তু আমি বলেছি, ইভেন ইফ ইট ইজ এ রিজেকশন, ইট শুড নট বি আ সেন্স অফ ডিজেকশন। দের ইজ ডিফারেন্স বিটুইন রিজেকশন অ্যান্ড রিজেকশন। এক, হেরে গেছে কিন্তু হারিয়ে যায়নি। তারপরে তুমি ডাইনামিজমের কথা বললে, এটা আমার বা ব্যক্তি ব্যাপার নয়, আমাদের ইডিওলজি, মতবাদ, আদর্শ, স্বপ্ন, কাজকর্ম এবং মানুষের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক, আমাদের মধ্যে এই ডাইনামিজমটা, সংগঠনের মধ্যে ডাইনামিজম আনতে চাইছি। আজকের দিনে যে যা সব বললে, এই যে লাস্ট মোমেন্ট চেঞ্জ করে, ওদের যা যেগুলো আমাদের হাতের বাইরে আছে, সেগুলোর মোকাবিলা একমাত্র করা যায় সংগঠিতভাবে এবং একটা রোবাস্ট ডাইনামিক সংগঠন দিয়ে। তাহলে আমার চ্যালেঞ্জ হচ্ছে রাজ্য সম্পাদক হিসেবে আমাদের সংগঠনের মধ্যে এই ডাইনামিজম, এই গতিশীলতা এবং এই রোবাস্ট, এবং রোবাস্ট হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, মানুষ এবং সমর্থক, দরদি, কর্মী এবং লিডারশিপ, তাদের মধ্যে নেটওয়ার্কিংটা, আদান প্রদানটা কতটা সরল, সহজ, সাবলীল, স্পন্দনশীল এবং দ্রুতগামী হবে, তার উপর নির্ভর করছে আমাদের সংগঠন কতটা ডাইনামিকভাবে সিচুয়েশনটাকে ফেস করতে পারে। আপনি দলের কর্মীদেরকে কি বলবেন সেটা তো আপনার দলীয় অভ্যন্তরীণ বিষয়, এখানে এসে নিয়ে কথা বলার কোনো জায়গা নেই। কিন্তু একটা বিপুল অংশের সমর্থক আপনাদের, যারা হয়তো দলীয় কাঠামোর মধ্যে, অনুশাসনের মধ্যে কোথাও নেই, কিন্তু ভীষণভাবে রিলেট করতে পারেন। আমি একটা ফেসবুক পোস্ট দেখেছিলাম, আমি পার্টির কেউ নই কিন্তু পার্টি আমার সব, ভীষণভাবে কথাটা আমার মধ্যে দাগ কেটেছিল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি তাদেরকে কীভাবে অ্যাড্রেস করবেন জিজ্ঞেস করতে চাই। আসলে আমি এটাকে যখন খারাপভাবেই বলি, অনেকে খারাপভাবে নিয়েও নেয়, কিন্তু আসলে হচ্ছে পার্টিতে যারা কোর গ্রুপ আছে, যারা সিপিআইএম করে, কিন্তু একটা বড় অংশ আছে যারা হচ্ছে আমাদের দরদি, সমর্থক, আগলে রাখে, আমাদেরকে সামলে রাখে, সাহায্য করে, আমাদের যন্ত্রণা থেকে অনেক বেশি তারা যন্ত্রণাবিদ্ধ হয়, আমাদের ব্যথা তাদের থেকে আরও বেশি তাদের সমবাসীদের মধ্যে আসে। সেই অংশটার সঙ্গে আমাদের কতটা রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হয়, ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক সম্পর্ক গড়ে তুলতে হয়, সেটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। আমাদের আগের প্রজন্মের মানুষের মধ্যে এগুলো ছিল, তাদের মধ্য থেকেই তারা উঠে এসেছিলেন। সুতরাং তাদের প্রতিদিনকার যে জীবনযাপন, যে জীবনচর্যা, তার মধ্যে তারা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তাদের জীবনচর্চা আর ওদের জীবনচর্চা আলাদা ছিল না, লাইফ লাইন হয়ে গিয়েছিল। এখন জটিলতা হয়েছে, শহুরে ব্যাপার এসছে, সমস্যা নানাবিধ আছে, ব্যস্ততা অনেক আছে, যোগাযোগের মাধ্যম অনেক বেশি আধুনিক হয়ে গেছে, তারপরে এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা কমে গেছে। ফেসবুক হয়েছে কিন্তু ইন্টারফেস হচ্ছে না, ফোন হয়েছে, কথোপকথন হচ্ছে কিন্তু মনের দিক থেকে আদান প্রদান হচ্ছে না। আমার মনে পড়ে ছোটোবেলায় বিজয়ের পরে চিঠি লিখতাম, এখন তো মানে চিঠি, এখনকার জেনারেশন বোধহয় চিঠি লেখার ব্যাপারটা বুঝতেই পারবে না, রিলেট করতে পারবে না। এই চেঞ্জটাকে আমার এখানে প্রশ্ন, 1957 সাল থেকে পৃথিবীটাকে দেখছেন, 2024 সাল, শতাব্দী পেরিয়েছে, সহস্রাব্দ পেরিয়েছে, বিরোধী অবস্থায় রাজনৈতিক জীবন শুরু করেছেন বা ব্যক্তিগত জীবন শুরু করেছেন, 20 বছর বয়সে সরকারে আসার স্বাদ পেয়েছেন। তারপরে আপনি মন্ত্রিত্ব সামলেছেন, সাংসদ হয়েছেন, দলের দলনেতা হয়েছেন, এই মুহূর্তে বিরোধী দলের রাজ্য সম্পাদক। এই ট্রানজিশনটাকে কীভাবে দেখেন? টোটাল সমাজের পার্সপেক্টিভে আমি বলছি, শুধুমাত্র দলীয় জায়গা থেকে নয়। তুমি একদিক থেকে দেখো টু মেনি হ্যাটস, আর উল্টো দিকে দেখো টু মেনি ফেদার্স, অনেক কাঁটা পেছানো আছে। তো কোন দিক দিয়ে দেখছো? এটাকে কি ফেদার মনে হচ্ছে? অন্যদিকে হচ্ছে না, কখন এটা আমি রাজ্য সম্পাদক তখনও বলেছিল, আমি বলেছি আপনি নতুন মুকুট পেলেন, আমি বলেছিলাম যে না, কাঁটার মুকুট হতে পারে। আর কাঁটাটা এখন মুকুট তো আর জেসাস ক্রাইস্টের মতো করে মাথায় পরিয়ে দেয় না, এখন পথে বিছানো থাকে, কিন্তু তোমাকে তার মধ্যে থেকেই বেছে নিতে হয় পথটাকে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। কিন্তু আমার মনে হয় এটা হচ্ছে অনেক রকমের অভিজ্ঞতার সম্মিলন হয়েছে, অনেক ক্ষেত্রে এটা হয় না। আমি নিজেকে ধন্য মনে করি, সিপিআইএম করার কারণেই, ছাত্র যুব সংগঠন করার কারণেই, পার্লামেন্টারি
পলিটিক্সের মধ্যে থাকার কারণেই নানান রকমের ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছি, নানান রকমের ঘটনার সাক্ষী হয়েছি, সেরকম নানান অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছি, আবার নানান ধরনের সিচুয়েশন ফেস করার জন্য যে কোনো জিনিসকে দু তিনটে দিক থেকে দেখার সুযোগ হয়েছে। সরকারি পক্ষ হিসেবে, বিরোধী পক্ষ হিসেবে, তুমি নিউট্রাল হিসেবে, মাল্টিডাইমেনশনাল একটা রাজনীতিটা এখন বহুমাত্রিক। এখনকার দিনে রাজনৈতিক অর্থনৈতিক সমস্যাটা হচ্ছে কম্পাউন্ডেড, জটিলও নয়, যৌগিক, যাকে রাসায়নিক বললে না, তো এই যৌগিক। তো সেই জন্য তুই একটা বললে চাকরি না পেলে ছেলেমেয়েরা যাতে কী বলবেন তাদেরকে, প্রথমত বলবো হতাশ হবে না, চাকরি পাচ্ছেন এটাই বেশি বাস্তব হয়ে গেছে, চাকরি পাচ্ছে এটাই কিছু অবাস্তব হয়ে গেছে। তার মধ্যে আবার নানান প্রক্রিয়া প্রকরণ আছে, আমি শুধু দুর্নীতি বলছি না। একটা নিট পরীক্ষা দেখলে কত লক্ষ ছেলে মেয়ে যোগ্যতার পরীক্ষার জন্য তৈরি হয়, তা সেখানে যদি 30-40 লক্ষ টাকা যদি কোয়েশ্চেন পেপার বিক্রি হয়, আমার পুরনো একটা ইনভেস্টমেন্ট, হ্যাঁ সে যাই হোক, কিন্তু আসলে আমার পুরনো টাইমস অফ ইন্ডিয়া যখন প্রথম প্রাইভেট কলেজগুলো চালু হচ্ছিল, তখন টাইমস অফ ইন্ডিয়া একটা কার্টুন বেরিয়েছিল। তখন এখন তো কাগজ অত বেশি কার্টুন থাকে না, তো অনেকে বলে কার্টুন না থাকে না, আর যখন রাজনীতিবিদদের কার্টুন থাকতো আগে, তো রাজনীতি যখন নিজেই কার্টুন হয়ে যায় তখন তাদের ছবি চাপলেই হয়, তাদের কার্টুন ছবি খেলাম। ওই ছবির কথা বললে তখন কার্টুনটা হয় না, ওটা একটা কার্টুন একটা তো ছবি দিলেই হয়। যাকে তো ওখানে একটা কার্টুন ছিল যে একজন ভর্তি হতে যাচ্ছে মেডিকেল কলেজে বা ইঞ্জিনিয়ারিং কলেজে, তো সেখানে তাকে ফর্ম ফিল আপের সময় প্রিন্সিপাল ফর্ম দিয়েছে, তো সে টিপ লাগাচ্ছে। তখন পাশ থেকে যে বেয়ার আছে, যে প্রিন্সিপালের সঙ্গে থাকে, তার সঙ্গে থাকে অ্যাসিস্ট্যান্ট, সে খুব তাজ্জব হয়ে দেখছে কী হচ্ছে এটা। তো প্রিন্সিপাল বলছে এখানে কেন দেখছ, ওখানে দেখো। দেখছে গার্জেনের পেছনে একজন লোক মুটের মতো, সে এক পুটলিতে টাকা ভর্তি আছে, টাকা উপচে পড়ছে আর কি। তো বলছে ওইটা দেখো, এইটা দেখছো কেন। সেইখানে নতুন ধরনের একটা রিজার্ভেশন তৈরি করার চেষ্টা হয়েছে। যারা সংরক্ষণের বিরুদ্ধে কথা বলছে, SC STর বিরুদ্ধে কথা বলছে, তারা কিন্তু টাকার বিনিময়ে, সেই টাকাটা ইলগটেন হতে পারে, বেআইনি হতে পারে, তোলাবাজির টাকা হতে পারে, লুটের টাকা হতে পারে, ঘুষের টাকা হতে পারে, তার বিনিময়ে সে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সুবিধে ভোগ করতে চাইছে। তো সেখানে তোমাকে লড়াই ছাড়া অন্য কোনো পথ নেই। তুমি হতাশ হয়ে, দ্বিতীয় কথা বলবো, হতাশ হবে না, দ্বিতীয় হচ্ছে নেশার দিকে ঝুঁকবে না। তো এটাতে কী হয়, একটা ফ্রাস্ট্রেশন হয়, এবং অন্যদিকে নেশাকে বাড়ানো হচ্ছে ইয়াঙ্গার জেনারেশনের কাছে, হাতছানি আছে, যাতে গোটা জেনারেশনটা পথভ্রষ্ট হয়ে যায়। তুমি একবার যদি নেশাগ্রস্ত হয়ে যায়, তখন সে তার স্বপ্ন থেকে শুধু বিচ্যুত হবে তা নয়, সেই স্বপ্ন পূরণ করছে না বলে সে পথভ্রষ্ট হবে। কিন্তু যদি পথে তুমি থাকো, তাহলে তুমি যদি লক্ষ্য স্থির রাখো, যদি লক্ষ্যভ্রষ্ট হয়েও যায়, যদি পথভ্রষ্ট যদি না হও, তোমার চড়াই বেতি, তুমি যেহেতু শ্লোক বললে, তো তুমি চলতে থাকবে। আর যদি তুমি পথভ্রষ্ট হয়ে যাও, তাহলে তোমার চলা থেকে যাবে। 31 আলিমউদ্দিন স্ট্রিট, মুজাফফর আহমেদ ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে রাতের পর রাত জেগে চলেছেন চাকরি প্রার্থীরা, দুর্নীতির শিকার যারা, সেই অংশের ছেলেমেয়েরা। আপনার দল কিভাবে তাদের পাশে থাকবে? অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, খুব বেশি সময় নেব না, আমি আরেকটা প্রশ্নকে যোগ করে দিচ্ছি। এই মুহূর্তে রাজ্যের সামনে সিপিআইএমের ব্লু প্রিন্ট কী, মানুষের কাছে কি বলতে চান? আপনারা এলে এই মুহূর্তে আপনাদের ভাষায় রাজ্য ভালো নেই, রাজ্যকে ভালো রাখার জন্য কি করবেন? প্রথম কথা হচ্ছে, আমরা এই ভোটের সময় যা বলেছিলাম, স্টে অন কোর্স, রুজির প্রশ্নকে সামনে নিয়ে আসতে হবে, জীবন আমি আর একটু স্পেসিফিক্যালি যদি বলছি, তুমি যে স্পেসিফিক বললে, এই যে ছেলেমেয়েরা যারা চাকরির যোগ্য পায়নি, তাদের লড়াই আইনের মধ্যে যখন লড়ছে সেখানে আমরা আছি, আবার রাস্তায় যখন লড়ছে সেখানেও আমরা আছি। কিন্তু মাঝে মাঝে একটু আমাদের ছেলেগুলো যারা লড়ছে তাদের খারাপ লাগে এই জন্যেই যে ধরো ঠিক ভোটের সময় কী হয়, কিছু লোকজনকে ওদের মধ্যে থেকে এজেন্ট তৈরি করা হয়, তাকে হয়তো কাজ দিয়ে দেবে, এরা অতীতে করতে হয় তারা আন্দোলন ভাঙার জন্য, আর তারপর তাকে সিপিএমের বিরুদ্ধে, বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে, আইনজীবীদের বিরুদ্ধে, বিচারপতির বিরুদ্ধে এটাকে লেলিয়ে দেওয়া হয়। আর তার মধ্যে কেউ সেটাকে করে, মিথ্যা প্রচারের শিকার শুধু হয় না, মিথ্যা প্রচারের মধ্যে চলে যায়, যে আজ সিপিএম আছে বলে তাদের চাকরি হচ্ছে, নাহলে সবাইকে চাকরি হয়ে যেত, মমতা যেরকম বলেন। তো সেটাই কাউন্টার করা। আর অন্যদিকে তাদের যাতে একটা সুষ্ঠু নিয়োগ হয়, শূন্য পদ পূরণ হয়, এবং আরও কল কারখানা, ইন্ডাস্ট্রি, ট্রেড, কমার্স যাতে বাড়ে, যাতে আমাদের ছেলেমেয়েরা পরিযায়ী না হয়ে এই রাজ্যেই যাতে সুযোগ পায় তাদের মেধা বুদ্ধি শিক্ষা নিয়ে, তার জন্য কাজ করা। অন্যদিকে হচ্ছে আন্দোলন সংগ্রাম শুধু নয়, একটা বিকল্প ব্যবস্থা যেখানে দাঁড়িয়ে অল্টারনেটিভ, বাম বিকল্প,
এই কেউ কেউ বলছে বিকল্প বাম তৈরি করতে হবে, সেটা নয়, বাম বিকল্প, বাম বিকল্প, লেফট অল্টারনেটিভ। লেফট অল্টারনেটিভ এর জন্য শুধু বলা নয়, হাতে কলমে কিছু কাজ, যেমন রেড ভলেন্টিয়ার, যেমন তুমি ধরো যখন সরকারকে খুঁজে পাওয়া যায়, খারাপ লাগে সেলিমদা, খারাপ লাগে যখন কখনো খারাপ লাগে, রেড ভলেন্টিয়ারের মতো খারাপ লাগে না, কখনো খারাপ লাগার কথা নয়। কারণ একটা নতুন প্রজন্ম সামাজিক দায়বদ্ধতা থেকে উদ্বুদ্ধ হয়ে নিঃস্বার্থভাবে কাজ করেছে জীবনের ঝুঁকি নিয়ে, এবং মানুষ কিন্তু তাকে ভালোবেসেছেন, রসদ দিয়েছেন, অবশ্যই পারতো না, কিন্তু তুমি বলবে সেটা ভোটে কেন কনভার্ট হলো না, সেটা সবসময় হয় না। তুমি যাকে বন্যায় ডুবন্ত মানুষকে তুমি বাঁচাবার চেষ্টা করছো, সেই তুমি একটা ডুবন্ত একটা জীবকে যদি তুমি বাঁচাতে চেষ্টা করো, তারপর তাকে যদি নৌকোয় তুললে, তারপর সে যদি তোমার উপর হাউমাউ করে আক্রমণও করে, তুমি যে বাঁচিয়েছো সেটা অসৎ হয় না। ঠিকই তাই, সত্যটা এটাই যে তুমি তাকে বাঁচিয়েছো এই মুহূর্তে। হ্যাঁ, আপনি বলুন। কিন্তু তোমার সময় তাহলে এদেরকে বিকল্পের সন্ধান দিতে হবে। বাম পন্থা মানে, নোট করো, শুধুমাত্র যেটা হচ্ছে, যেটা অসন্তুষ্ট তুমি যে বললে সর্বনাশ হচ্ছে দেশের বা রাজ্যের, তার বিরুদ্ধে কথা বলা নয়, তোমাকে একটা বিকল্প হাজির করতে হবে, হাতে কলমে করে কতগুলো উদাহরণ তৈরি করতে হবে। সর্বত্র হয়তো হবে না, কঠিনও আমাদের রাজ্যে, যেহেতু গণতন্ত্রকে একদম সমস্ত তোমার মেশিনারিকে দখল করে নিয়েছে, গ্রাস করে নিয়েছে, এবং ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেওয়া হয় না। তার মধ্যে দাঁড়িয়েও তোমার শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, আমাদের ট্র্যাডিশনাল কিছু শিল্পকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে, বাঁচানোর ক্ষেত্রে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে সুকুমার বৃত্তিগুলোকে যাতে সাংস্কৃতিক মননের মধ্য দিয়ে, খেলাধুলার মধ্য দিয়ে গড়ে তোলা যায়, এই বিকল্প বামপন্থীদেরকে হাজির করতে হবে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরাই সেটা করবে, কারণ নতুন প্রজন্ম এই জন্যই বলি, প্রত্যেকটা জেনারেশন নতুন সমস্যার সম্মুখীন হয়, তারপরে সেই জেনারেশন সেই সমস্যাকে উতরে নতুন সমাধান খুঁজে বার করার জন্য তার যন্ত্রপাতি, কৌশল, কলা কৌশলগুলো আয়ত্ত করে। এইভাবেই মানব সভ্যতা এগিয়ে যায়, নাহলে উল্টো পথে হাঁটতো। ব্যক্তিগতভাবে আমি আপনার গুণাগ্রাহী, এটা আমার প্রফেশনাল এথিক্স নয় যদিও বলা, কিন্তু আপনার মতো বাগ্মী এবং একাধিক ভাষায়, বাংলা, উর্দু, হিন্দি, ইংরেজি, আমি আপনার রাজ্যসভার, লোকসভা টিভির বিভিন্ন ক্লিপগুলো এখনও দেখি। সেখানে আপনার বক্তব্য আমি খুব রাজনীতি নিরপেক্ষভাবে বলছি, যদিও রাজনীতি নিরপেক্ষ বলে কোনো শব্দ হয় না, দলীয় রাজনীতির নিরপেক্ষতার জায়গা থেকে আমি বলছি যে ব্যক্তিগতভাবে আমাকে আকর্ষণ করেন। আপনি বাগ্মী, আপনার সঙ্গে কথা এই পরিসরে শেষ হওয়ার নয়, কিন্তু আমার একটা প্রশ্ন এখানে থাকবে, যেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন, আপনাদের বাম সূর্য মধ্যকখন এই জাতীয় শব্দ আমি যদি নাও বলি, কোনোভাবে বামফ্রন্টের দুর্বৃত্ত সংগঠন, তাদের সরকার চালানোর যে নিপুণ পরিকল্পনা, সেটাকে কোনোভাবে নির্বাচনী রাজনীতিতে পরাস্ত করা যায় বলে মনে করা হতো না। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নাম হিসেবে একা উঠে এসেছিলেন। এই মুহূর্তে আপনাদের কাছে এক ঝাঁক তরুণ তরুণী, আমি যদি নামই করি, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান, আমি বোধহয় কারুর নাম বলছি না, যদি না বলি তাহলে তারা যেন আমাকে মাফ করেন, এই যে এক ঝাঁক ছাত্র যুব আপনাদের সামনে উঠে এসেছে, কিন্তু বিরোধী অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ডায়নামিক্স, আমি আবারও বলছি, সেই ডোবা মানে পানা পুকুর, সেখানে যে ঢিলটা ছুটতে পেরেছিলেন, পানাগুলো সরে গিয়েছিল, আপনারা কি সেই পানা পুকুরে সেই স্ট্যাগন্যান্সিটাকে কোথাও গিয়ে আঘাত করতে ব্যর্থ হচ্ছে? প্রথমত, ঢিল ছুড়লে পানা সরে যায় না, পানাকে সরানোর জন্য আরও অন্যান্য অনেক কায়দা কারণ দৃশ্যত সরে যায়, না সরতে পারে না একটা ঢিলে। তুমি পুকুরে গিয়ে ঢিল ছুঁড়ে দেখতে পারো পানা পুকুরে, এক থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা। আচ্ছা, কিন্তু এখানে একটা বিরোধ আছে। মমতা ব্যানার্জি একা সামনে ছিলেন, তো তার পেছনে সমস্ত রকমের সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়ার শক্তি, দেশি বিদেশি পুঁজির শক্তি, একদম এক্সট্রিম লেফট থেকে এক্সট্রিম রাইটিস্ট, তারা একটা হয়েছিল। যেটা তুমি এই যে নামগুলো বললে, বা সিপিএম বা বামপন্থী সঙ্গে, সেটা হবে তা নয়। ওটা একটা ইতিহাসের একটা সন্ধিক্ষণে তারা মনে করেছিল যে মমতাকে কাল্টিভেট করলে আমরা এই চাষটায় কিছু ফসল তুলতে পারবো। সবাই নিজের নিজের মতো করে, বিজেপি নিজের মতো মনে করেছিল, জামাত নিজের মতো মনে করেছিল, মাওয়িস্টরা নিজের মতো করে মনে করেছিল, মুসলিম লীগ নিজের মতো মনে করেছিল, এবং সেটা এমনকি কংগ্রেস মনে করেছিল নিজের মতো করে, এসইউসি মনে করেছিল, যা হয় নকশালপন্থীরা মনে করেছিল।
তারপরে ফসলটা মমতা তুলেছেন, তাই হয়। আমাদের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে। এই সব দেশি বিদেশি সমস্ত রসদ এক জায়গায় হবে না, করা যায় না, সম্ভব নয়, কমিউনিস্ট পার্টির জন্য করবে না। কারণ এরা অনেকেই মনে করে কমিউনিস্ট পার্টি থাকলেই বরঞ্চ তাদের দোকানপাট অনেক কিছুই অসুবিধা হয়ে যাবে ব্যবসা বাণিজ্য করার জন্য, তারা এই কমিউনিস্ট বিরোধী বিদ্বেষটা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে, একজন একা করেছিলেন, আমি সে তত্ত্বে যাচ্ছি না। আমরা যে তুই যাদের নাম বললে এরকম এক ঝাঁক, তাদের মধ্যে হতেই পারে মানুষ একজন দুজনকে পছন্দ করবেন, নেতা মানবেন, নেতা করবেন, এগিয়ে যাবেন। তো আমাদের কাজ হচ্ছে এদের এক ঝাঁকের থেকে একজন দুজন তৈরি করা নয়, আমাদের কাজ হচ্ছে এই এক ঝাঁকের পাশে আরও কয়েক ঝাঁক তৈরি করা, তবে এই পাক থেকে রাজ্যটাকে উদ্ধার করা যাবে। ফাইন। আমার শেষ প্রশ্ন, আমি কুল মেনটেনের কথা আগে জিজ্ঞেস করেছি, গান শোনার সময় হয়, বই পড়ার সময় হয়? গান কী ধরনের গান শুনতে ভালোবাসেন? গান নিয়মিত শুনি। আর তুই যে অনেকগুলো ভাষার কথা বললে, আমার এটা আছে, আমাদের দেশ তো মিশ্র সংস্কৃতি, এটা আমাদের উই আর ব্লেসড, আমাদের নানা রকমের আছে। আমি সকালে ঘুম থেকে যখন উঠি তখন রবীন্দ্রসঙ্গীত শুনি, রাত্রে যখন ঘুমোতে যাই গজল শুনি। আচ্ছা। এটা হচ্ছে রেঞ্জ। আর হচ্ছে তোমার সারাদিনে নানা রকম মানে নিজেকে রিলিভ করেন কিভাবে? আমার মানে স্ট্রেস, প্রথমত গান শুনে, বই পড়ে, হাস্য কৌতুক দেখে, আচ্ছা, আর অ্যানিমালস অ্যান্ড বাচ্চাদের বিহেভিয়ার দেখে। অনেক ধন্যবাদ সেলিমদা। আমরা এতক্ষণ কথা বলে নিলাম সিপিআইএমের রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য, প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিমের সঙ্গে। এই ধরনের আরও পর্ব দেখার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।